আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত আর বাংলা পাতাভার বই থেকে ছেলেবেলা এই দুটো কাজ ভালো করে জেনে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের দরকার থাকলে তোমরা দেখতে পাবো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কি পড়া আছে। দেখো, প্রথমে আমরা দেখে নেব ছেলেবেলার যা যা প্রশ্ন আছে, সবকটা প্রশ্ন উত্তর আমরা ভালো করে বুঝে নেবো হাতে কলমে। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের উপর সিঁড়ির ঘর না বসবার ঘর? সঠিক উত্তর হচ্ছে চিলেকোঠা ঘর হলো ছাদের ওপর সিঁড়ির ঘর। এটা আবার আমাদের লিখতে হবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটা হলো গোবি, সাহারা না থর? সঠিক উত্তর হচ্ছে থর। উত্তর লিখতে হবে কীরকমভাবে? ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটা হলো থর। নেক্সট কোশ্চেন হচ্ছে লিভিংস্টন ছিলেন ইটালি, জার্মানি, ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ? লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ। লাইনটাও লিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতিতে টানা, যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি? সঠিক উত্তর হলো জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, ঠিক আছে? এরপর আমরা একের কোশ্চেন শেষ হয়ে গেল, দুইয়ের প্রশ্ন দিকে চলে যাব। দেখো, দুয়ে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। কয়েকটা জিনিস রয়েছে, ক্ষয়েতে কয়েকটা জিনিস রয়েছে। এই দুটোর মধ্যে কি কি মিল আছে সেগুলো আমরা ভালো করে দেখব। সরাসরি উত্তরে চলে যাই। দেখো উত্তরটা কেমন হবে। প্রথমে দেখতে পাচ্ছি কেতাব, কেতাব মানে বই। মরুভূমি হচ্ছে শুষ্ক জলহীন স্থান। ওয়েসিস মানে মরুদ্যান। সহিস মানে ঘোড়াকে দেখাশোনা করার জন্য লোক। আর চৌকিদার মানে হচ্ছে পাহারাদার। হয়ে গেল দুই প্রশ্নটা। এরপর আমরা চলে যাব। দেখো, তিনে কি প্রশ্ন রয়েছে, কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। এখানে কয়েকটা জিনিস লেখা রয়েছে, যার মধ্যে ওই জিনিসটা একটু আলাদা দলে পড়ে, ওই দলের মধ্যে পড়ে না, সেটাকে তোমাদের লিখতে হবে। যেরকম পুকুরের পাতিহাঁস, ঘাটের লোকজনদের আনাগোনা, অর্ধেক পুকুরের জোড়া বট গাছের ছাওয়া, আর জুড়ি গাড়ির সহিস। দেখো, সবকটা পুকুরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু জুড়ি গাড়ির সহিস হচ্ছে আলাদা, ঠিক আছে? এটাই এই দলের মধ্যে পড়ে না, এটাই হবে উত্তর। এটাই বেমানান, এই গ্রুপ থেকে আলাদা। তারপর দেখো, তেতলার ঘর, সাত সমুদ্র, সেকেন্ড ক্লাস আর পিপলে গাড়ি। দেখো, সবকটা একই সাইডে পড়ে, কেবলমাত্র সাত সমুদ্রটা আলাদা। তারপর হচ্ছে চুরিওয়ালা, ফেরিওয়ালা, সহিস, বালক, সন্ন্যাসী। বালক সন্ন্যাসী হচ্ছে সবার থেকে আলাদা। পিপলে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সা, গাড়ি বারান্দা। গাড়ি বারান্দা কিন্তু সবার থেকে আলাদা। সবকটা গাড়ি, এটা কিন্তু একটা জায়গা, ঠিক আছে? তারপর কি দেখো, পাঁচেরটা হচ্ছে চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি। সব কিন্তু একই শ্রেণীর মধ্যে পড়ে, কেবলমাত্র লোকবসতিটা আলাদা শ্রেণীতে পড়ছে। এইভাবে তিনের প্রশ্নগুলো আমরা বুঝে নিলাম। এরপর আমরা চলে আসবো চারের প্রশ্ন। দেখো, চারের প্রশ্ন কি আছে তোমাদের পাঠ্যাংশে আছে। এই যে গল্পটা পড়লাম ছেলেবেলা, এই পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো, রেলিং, সোফা, সেকেন্ড ক্লাস আর ওয়েসিস, এই সবকটা কিন্তু এই পাঠ্যাংশের মধ্যে রয়েছে, সবকটা কিন্তু ইংরেজি শব্দ। তারপরে প্রশ্ন হচ্ছে চুরিওয়ালা, চুরির সঙ্গে ওয়ালা যোগ করে চুরিওয়ালা হয়েছে। সেরকম ফেরিওয়ালা, ফেরির সঙ্গে ওয়ালা যোগ করে ফেরিওয়ালা হয়েছে। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে নতুন 5টি শব্দ তৈরি করো। কীরকম হতে পারে? বাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা, বাসনওয়ালা। এছাড়াও তোমরা নতুন শব্দ নিজের মতো করে বানাতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে আসবো 6 শূন্যস্থান পূরণ আছে, দেখবো সেগুলো কীরকমভাবে করতে হবে। দেখো, 6 5টা শূন্যস্থান আছে, আমরা পরপর দেখে নেবো কীভাবে করতে হয়। রাঙা হয়ে আসতো ড্যাশ, চিল ডেকে যেত ড্যাশ। তাহলে রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। তারপরে আমার জীবনের বাইরের ড্যাশ ছিল প্রধান ড্যাশ দেশ। আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ড্যাশ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এইমাত্র
খুঁজে বের করলো। আবার ঘর থেকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বার করলো। তারপরে এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল, একটা ওয়েসিস দেখা দিয়েছিল। আর সবার নিচে হবে নিচের ড্যাশ বাজলো 4টে, নিচে দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। দেখো সবকটা শূন্যস্থান পূরণ এরকমভাবে করা হলো। এরপর আমরা 7 প্রশ্ন দেখে নেব। দেখো 7 কি রয়েছে, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে একটা শব্দ দেওয়া আছে, কোনটা বিশেষ্য সেটা লিখতে হবে, কোনটা বিশেষণ সেটা লিখতে হবে। দেখো চুড়ি, মাদুর, গড়ন, পুকুর, লোকজন, এটা হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে বেলোয়ারি, ঝাঁঝরা, বিগাবি, দামি, নীল, গরম, ঘোলা, এটা সব হচ্ছে বিশেষণ। 7 প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখে নেব 8 প্রশ্ন। দেখো 8 প্রশ্ন রয়েছে, ক্রিয়ার নিচে দাগ দাও, যেটা ক্রিয়াপদ তার তলে দাগ দিতে হবে। হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো হচ্ছে ক্রিয়াপদ। সেরকমভাবে সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তুমটা হচ্ছে ক্রিয়াপদ। হাত গলিয়ে ঘরে ছিটকিনি দিতুম খুলেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর দেখো কি রয়েছে, 4টা ধারাজাল পড়তো সকল গায়ে, পড়তোটা হচ্ছে ক্রিয়াপদ। আর পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে এটা হচ্ছে ক্রিয়াপদ। এইভাবে আমরা ক্রিয়াপদটা শেষ করলাম। এরপর আমরা 9 প্রশ্ন চলে যাব। বাক্য রচনা আছে। দেখো 9 আছে বাক্য রচনা, প্রধান, দেশ, বালিশ, মরুভূমি, ধুলো। বাক্য রচনাগুলো তোমরা নিজের ইচ্ছে মতো করো। এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ভালো করে দেখে নাও। এরপর চলে আসবো আমরা 10 প্রশ্ন। গ্রহণ শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। গ্রহণ শব্দের দুটি আলাদা অর্থ, গ্রহণ মানে প্রাপ্তি, মানে লওয়া বা স্বীকার, আর গ্রহণ অর্থ হচ্ছে গ্রাস, সূর্য বা চন্দ্রের গ্রহণ। ঠিক আছে। এরপরে দেখো 11 প্রশ্ন, বিপরীত শব্দ জানতে দিয়েছে। আড়াল প্রকাশ বা সম্মুখ, চুপ আওয়াজ, আনন্দ দুঃখ, গলি বড় রাস্তা, ফিকে মানে হচ্ছে বিপরীত হচ্ছে উজ্জ্বল। পরপর বিপরীত শব্দগুলো হয়ে গেল। এরপরে 12তে রয়েছে অর্থ লেখো। মূর্তি, পাথর বা মাটি দিয়ে তৈরি কোনো প্রতিকৃতি। তারপর হচ্ছে পিপলে গাড়ি, হাতিতে টানা গাড়ি। বিবাগী মানে সংসার ত্যাগী। নাগাল নৈকট্য বা সান্নিধান। দেউড়ি মানে হচ্ছে সদর দরজা। অর্থর পরে আছে প্রতিশব্দ। দেখো এখানে প্রতিশব্দ হচ্ছে পৃথিবী মানে অবনীত, হরিত্রী, ধরণী, বসুধা, বসুন্ধরা, ধরা, জগৎ, দুনিয়া, ভুবন, বিশ্ব। যে করে 3টে তোমরা অবশ্যই অভ্যাস করবে। পাহাড়, পর্বত, গিরি, শৈল, শিখরী, সিংহী, সিংহধর, অচল, অদ্রি, ভূধর, গোত্র, মহিধর, মহেন্দ্র। আকাশ, গগন, শূন্য, শূন্যলোক, নভ, অন্তর, অনন্ত, অভ্র, নভ, মণ্ডল, বোম, নীলিমা। দেখো এরপর রয়েছে জল, পানি, বাড়ি, সলিল, উদক, অম্বুর, নীর, জীবন। গাছ, তরু, দ্রুম, ময়ূর, উদ্ভিদ, অটবি, বিটবি, পর্ণি, গাছপালা, পল্লবী। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 13 প্রশ্ন। এরপর চলে আসবো আমরা 14 প্রশ্ন। 14 রয়েছে দুটি বাক্যে ভেঙে লেখো। একটা বাক্য দেওয়া আছে, এটা দুটো আলাদা আলাদা বাক্য তৈরি করতে হবে। প্রথম হচ্ছে, আমার পিতা যখন বাইরে থাকতেন তার জায়গা ছিল তেতলার ওপরে। আমার পিতা মাঝে মাঝে বাইরে থাকতেন, তার জায়গা ছিল তেতলার ওপরে। তারপরে আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। আমি প্রায় দুপুরবেলায় ছাদে উঠতুম। তারপরে কি আছে দেখো, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো, যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। হঠাৎ তাদের হাঁক গিয়ে পৌঁছাতো, বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। তারপর আছে দেখো, বিছানার একখান চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। বিছানার একখান চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। নেক্সট হচ্ছে, গরম বাতাস হু হু করে চলে যাচ্ছে ধুলো উড়িয়ে। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে, বাতাসে ধুলো উঠছে। বেশ, এরপর আমরা
দেখো, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নামে বিশ্বজুড়ে পরিচিত। তারপরে কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। সহজপাঠ, ছেলেবেলা। নেক্সট কোশ্চেন, ঠাকুর বাড়ির প্রকাশিত যে কোনো দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। একটা হচ্ছে ভারতী, একটা হচ্ছে বালক। এই দুটো পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। 15 3টে প্রশ্ন ছিল। এরপর আমরা 16 কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোও দেখে নেব। দেখো, 16 প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ। নেক্সট, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ে ফাঁক দিয়ে কি কি দেখা যেত? তার বাড়ির নিচতলায় বারান্দার বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত। পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কীভাবে এসছে? গরমকালে দুপুরবেলায় ছাদের উপর দিয়ে যখন গরম বাতাস হু হু করে ধুলো উড়িয়ে বয়ে যেত, তখন বালক লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছাদটাকে মরুভূমি আর তেতলার নাবার ঘর অর্থাৎ স্নানের ঘরটাকে মনে করত ওয়েসিস। তারপর দেখো, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কি জানতে পারো? লেখক রবীন্দ্রনাথের পিতা ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ। তিনি ভোরবেলায় সূর্য ওঠার আগে দুটি হাত কোলে জড়ো করে সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন। পরের প্রশ্ন, পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছোট্ট রবি তার পিতার স্নানঘরটাকে মনে করত যেন মরুভূমির মধ্যে ওয়েসিস। সেখানে যেতে সে খুবই ভালোবাসত। সে মনে করত সেই ঘরটা যেন লিভিংস্টোনের এইমাত্র খুঁজে পাওয়া নতুন দেশ। সেখানে গিয়ে সে স্নান করত এবং বিছানায় একখানা চাদর দিয়ে গা মুছে ফেলত। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবার বিকেলের আকাশটা খুব বিশ্রীভাবে মুখ বিগড়ে আছে, আর আসছে সোমবার হাঁ করা মুখে গ্রহণ লাগানো ছায়া যেন তাকে গিলতে শুরু করেছে। এরপরের কোশ্চেন দেখো, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? পাঠ্যাংশের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেবেলাকে অর্থাৎ নিজের ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলেছেন। কারণ পাঠ্যাংশে ছোট্ট রবি বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে কারণ ছোট্ট রবি যেন ডেভিড লিভিংস্টোনের মতো ছাদের ঘরে বসে ওয়েসিস আবিষ্কার করেছিল। দেখো, এই কটা কোশ্চেন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। এরপর আমরা গণিতে ঢুকে যাচ্ছি। তোমাদের বইয়ের 44 পাতা খুললে তোমরা দেখতে পাবে এরকম রয়েছে, প্রজাতন্ত্র দিবস পালন করি। ঠিক আছে, তারপরে একটা অঙ্ক দিয়েছে। দেখো অঙ্কটা কি বলেছে। আজ প্রজাতন্ত্র দিবস। তোমরা জানো নিশ্চয় ভারতবর্ষে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসেব করি। দেখো, প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে আমরা ভাগ করে বুঝতে পারবো যে কজন উপস্থিত ছিল। এখানে ভাগ করাটা তোমাদের শেখানো হয়েছে। দেখো কীভাবে ভাগটা করতে হবে। 30,675কে 5 দিয়ে ভাগ। প্রথমে দুটো সংখ্যা নিলাম, কারণ একটা সংখ্যা নিলে ছোটো হয়ে যাচ্ছিলো 5 থেকে। দুটো সংখ্যা মানে 30। ঠিক আছে, তাহলে 5 6 30। এবার প্রত্যেকে 6টা নামছে। দেখো একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। ওপর থেকে 6টা নামছে। 6 তো 5-এর থেকে বড়, তাহলে 5 1-কে 5। 6 থেকে 5 বিয়োগ হলে কত হচ্ছে 1, আর ওপর থেকে 7 নামছে, হয়ে গেল 17। এবার 5 1-কে 5, 5 2-গুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 3-এ 15। 17 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 2, ওপর থেকে দেখো 5 নামছে, তাহলে 25 হলো সংখ্যাটা। 5 5 25, 25 থেকে 25 বিয়োগ করলে 0। যতক্ষণে বিয়োগ হচ্ছে ততক্ষণ অঙ্কটা শেষ হয় না। তাহলে ওই দিন কজন উপস্থিত ছিল? ওই দিন ক্লাবে 6,135 জন উপস্থিত ছিল। এইভাবে আমরা ভাগটা করা শিখলাম। এরপরে দেখো পরপর কয়েকটা
ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলা আছে, আমরা সেগুলো একটু অভ্যাস করে নেব। প্রথমে দেখব কি আছে, 22,387কে 6 দিয়ে ভাগ। দেখো কি হবে, 6 3 18, ঠিক আছে। 22 থেকে যখন 18 বিয়োগ করা হবে তখন হবে 4। দেখো 4-এর পরে থাকবে 3, তাহলে 43 হলো। 6 7 42। এবার 43 থেকে যখন 42 বিয়োগ করবে হবে 1, আর ওপর থেকে নামবে 8, হবে 18। 6 3 18, ঠিক আছে। এবার দেখো ওপর থেকে নামবে 7, 18 থেকে 18 বিয়োগ হয়ে 0 হয়ে যায়, ওপর থেকে নামবে 7। তাহলে 6 1 6, 7 থেকে 6 যখন বিয়োগ করব হবে 1। তাহলে ভাগশেষ হচ্ছে 1 আর ভাগফল হচ্ছে 3731, ঠিক আছে। এভাবেই আমরা অঙ্কটা শিখে নিলাম। এরপরে ক্ষয়ের অঙ্ক দেখব কী আছে। ক্ষয়ের অঙ্ক ওটা ভাগ আছে। দেখো ক্ষয় অঙ্কটা কীভাবে ভাগ হচ্ছে, সরাসরি বলছি। 3 1 3, ওপর থেকে 0 নামলো। দেখো 3 0 0, তারপরে 6, 3 2 6, ওপর থেকে 2 নামছে, যাচ্ছে না, আবার 3 0 0, তারপরে ওপর থেকে নামবে 7, তাহলে 27 হলো। 3 9 27, তাহলে উত্তর হচ্ছে ভাগশেষ হচ্ছে কি থাকছে না, ভাগশেষ হচ্ছে 0 আর ভাগফল হচ্ছে 10,209, ঠিক আছে। এই ভাগটা তোমরা ভালো করে শিখবে। এরকম ভাগে কিন্তু অনেকেই ভুল করে দেয়, কোথায় করে শূন্য বসাতে হবে, কেন শূন্য বসাতে হবে, সেটা তোমরা ভালো করে বুঝবে। তারপরে রয়েছে 3 অঙ্কটা, 5 8 40 0, তাহলে 45 থেকে 40 বিয়োগ করলে 5, ওপর থেকে নামছে 8, ঠিক আছে। 58 হলো। 7 8 56, 58 থেকে 56 বিয়োগ করলে হবে 2, ওপর থেকে নামবে 3, 23, 8 2 16, 23 থেকে 16 বিয়োগ করলে হবে 7, ওপর থেকে নামবে 2, 8 9 72, মিলে গেল। এখানেও কিন্তু ভাগশেষ হচ্ছে 0 আর ভাগফল হচ্ছে 5729। 4 অঙ্ক দেখে নেবো কীভাবে ভাগ হচ্ছে। এখানে 9 দিয়ে ভাগ করতে বলেছে। 9 7 9 63, 68 থেকে 63 বিয়োগ করলে থাকছে 5, ওপর থেকে নামছে 2, 52 হলো। 5 9 45, 52 থেকে 45 যখন বিয়োগ দেবো হবে 7, ওপর থেকে নামবে 3, 73, 8 9 72 হচ্ছে, তাহলে 1 বিয়োগফল হচ্ছে উপর থেকে নামছে 5, 15 হলো। 5 1 9 1 9, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6। এখানে ভাগশেষ হচ্ছে 6 আর ভাগফল হচ্ছে 7581। দেখো 44 পাতা অঙ্ক লেখা হয়ে গেল। এরপর আমরা 45 পাতা এগিয়ে যাবো, দেখবো ওখানে কীরকম অঙ্ক রয়েছে। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি এখানেও একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা পড়ি। অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউট প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নিয়ে যাওয়া হয়েছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছেন। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। 14,805 জনের জন্য কতগুলো তাঁবুতে লাগবে? দেখো 14,805কে আমরা 35 দিয়ে ভাগ করব। আমরা 35 ঘরে তো নামতে যাই না, তো পাশে 35 দিয়ে একটা গুণ করে রাখবো। 35 1 35, 35 2 70, 35 3 105, 4 দিয়ে গুণ করলে কত হয় 140, 5 দিয়ে গুণ করলে কত হয় 148, 175, এরকমভাবে আমরা সবকটা করলাম, ঠিক আছে। এরপরে দেখো 35 দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা 14, তো ছোটো হয়ে যাচ্ছে, 3টে সংখ্যা নিয়ে করতে হবে, ঠিক আছে। 148 হচ্ছে। দেখো এখানে দেখানো হয়েছে 35 4 140 হয়, 35 5 175 হয়, তাহলে 140টা হচ্ছে 148 থেকে ছোটো, তাহলে এখানে 4 দিয়ে যাবে 140। এবার আমরা বিয়োগ করবো। উপর থেকে নামবে 8, আর এখান থেকে বিয়োগফল হচ্ছে 8, উপর থেকে নামবে 0, 80, 35 2 70 হয়, 80 থেকে 70 বিয়োগ করলে হচ্ছে 10, উপর থেকে নামছে 5, 35 3 105 হয়ে গেল। তাহলে কটা তাবু দরকার? 423টি তাবু দরকার। ভাগশেষ দেখো 0 আছে এখানে, একটা বড় সংখ্যা দিয়ে ভাগ এখানে শিখিয়ে দেওয়া হলো। এরপর দেখো কি রয়েছে, 21,320 দিনে কত মাস কত দিন? আমরা কি জানি? সাধারণত 1 মাস হয় 30 দিনে। তাহলে 21,320কে আমরা 30 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মাস বেরিয়ে যাবে, ঠিক আছে। 21,320কে 30 দিয়ে ভাগ করছি। 30 দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করে একটা শূন্য বসিয়ে দেওয়া। 3 7 21 হয়, তারপরে একটা শূন্য, 210, ঠিক আছে। এখানে 213 ছিল, কিন্তু 210 হচ্ছে। 13 থেকে 10 বিয়োগ করে 3, ওপর থেকে নামছে 2, হলো 32, 31 1 30 1 30 হচ্ছে, ওপর থেকে নামছে 2, আর এখানে নামছে বিয়োগফল নামছে 2, আর ওপর থেকে নামছে 0, তাহলে 20 হলো। 20 দিন। দেখো 710 মাস হলো, আর 20টা অবশিষ্ট থাকছে, মানে দিনটা অবশিষ্ট থেকে যাচ্ছে। সেটা হচ্ছে 21,320 দিনে হয় 710 মাস আর 20 দিন। এভাবেই আমরা মাস আর দিন অঙ্কগুলো শিখবো।
এরপরে দেখো বেশ কয়েকটা অঙ্ক পরপর পরপর করতে দেওয়া হয়েছে, সেই অঙ্কগুলো আমরা ভালো করে বুঝে নিই। প্রথমে কী বলেছে দেখো, প্রথমে বলেছে কয়ের অঙ্কটা 480 সেকেন্ড মানে কত মিনিট। আমরা কি জানি মিনিট সেকেন্ডের অঙ্ক করতে গিয়ে আমরা আগেই শিখেছি যে সেকেন্ড থেকে মিনিট আসতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 480কে 60 দিয়ে ভাগ করলে কী হয়, 6×8 = 48, একটা শূন্য, 480, তাহলে 480 সেকেন্ড মানে 8 মিনিট। দেখে নাও তোমরা, খুব সহজে এটা হয়ে গেল। তারপরটা কি আছে, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড, ওই একই রকম ব্যাপার, 60 দিয়ে ভাগ করবো, 6×8 = 48 হচ্ছে, আর বিয়োগফল হচ্ছে 40, তাহলে 520 সেকেন্ড মানে 8 মিনিট 40 সেকেন্ড। পরের অঙ্কটা কী আছে দেখি, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। দেখো এই মিনিট ঘন্টার অঙ্ক একই রকম ব্যাপার, আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 770কে আমরা 60 দিয়ে ভাগ করবো, 60 × 60, 77 থেকে 60 বিয়োগ হচ্ছে 17, উপর 3 নামছে 0, 170, হ্যাঁ 60 দুগুণে 120, 170 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 50, তাহলে কী হলো ব্যাপারটা, 12 ঘন্টা 50 মিনিট। 770 মিনিট মানে 12 ঘন্টা 50 মিনিট। বেশ, ঘরের অঙ্কটা আমরা দেখে নিই। 38,370 দিনে কত মাস কত দিন, মাস দিনে বলেছে, তাহলে কি সম্পর্ক, 1 মাস মানে কত দিন, 1 মাস মানে 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 30×1 = 30, 38 থেকে 30 বিয়োগ গেলে হচ্ছে 8, উপর 3 নামছে 3, 83 হচ্ছে, 30 দুগুণে 60, 83 থেকে 60 বিয়োগ গেলে হচ্ছে 23, উপর 3 নামছে 7, 237, তাহলে 3 × 7 = 21, 210, 7 দিয়ে যাচ্ছে 30কে, 210, এবার 237 থেকে 10 বিয়োগ গেলে হচ্ছে 27, উপর 3 নামছে 0, 3 × 9 = 27, 0, 270 হয়ে যাচ্ছে, তাহলে মিলে গেল অঙ্কটা। এক্ষেত্রে কী দাঁড়াচ্ছে, 38,370 দিনে 1,279 মাস। বেশ, পরেরটা দেখছি ওর অঙ্কটা, 52,208 দিনে কত মাস কত দিন, ওই একই রকমভাবে আমরা বুঝবো, 30 দিয়ে ভাগ করতে হবে, 30×1 = 30, বিয়োগফল হচ্ছে 22, উপর 3 নামছে 2, 30 × 7 = 210, বিয়োগফল হচ্ছে 12, উপর 3 নামছে 0, 120, ঠিক আছে। এরপরে 30 × 4 = 120 হচ্ছে, উপর 3 নামছে 8, যাচ্ছে না, 30, 0, 0, এরপরে দেখো 8 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 8, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 52,208 দিন মানে 1,740 মাস আর 8 দিন। এরপরে আমরা দেখব ছয়ের অঙ্কটা, 472 মাসে কত মাস কত বছর কত মাস। আচ্ছা বছর বলেছি, বছর মানে সম্পর্ক কি, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করলে 12 × 12, 12 × 2 = 24, 3 × 36, 4 × 48, 48 তো ভালো হয়ে যাচ্ছে, তাহলে 3 × 36, বিয়োগফল হলো 11, উপর 3 নামছে 2, 112 হয়ে গেল। এবার 12 × 9 = 108, ভাগশেষ থাকছে 4, তাহলে 472 মাসে 39 বছর 4 মাস। এইভাবে আমরা অঙ্কগুলো বুঝে নিচ্ছি। দেখি তারপরে কি অঙ্কটা আছে, ওই একই রকম জিনিস, 366 মাসে কত বছর কত মাস। আমরা কি জানি 1 বছর মানে 12 মাস, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, 3 × 12 = 36, উপর 3 নামছে 6, 6টা তো 12 থেকে ছোটো, তাহলে কী হবে, 12, 0, 0, 6 থেকে 0 বিয়োগ গেলে হচ্ছে 6, তাহলে কি দাঁড়াচ্ছে, 366 মাসে 30 বছর 6 মাস। এরপরে অঙ্কটা কী আছে, 420 মিনিটে কত ঘন্টা, একই রকম ব্যাপার, আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 420কে 60 দিয়ে ভাগ করবো, 6 × 7 = 42, একটা শূন্য, তার মানে 7 ঘন্টা, 420 মিনিট মানে 7 ঘন্টা। তারপরে অঙ্কটা দেখো, খুব ভালো করে বুঝবে, এরকম অঙ্ক আমরা আগেও করেছি কিন্তু একটু বড় অঙ্ক এটা। কি বলেছে, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা। দেখো 1 মাসে খরচ হচ্ছে 12,270 টাকা, তাহলে 7 মাসে খরচ কত হবে, তাকে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7, 0, 0, 7, 7, 49, 9, হাতে থাকে 4, 7 দুগুণে 14 হচ্ছে 18, 8, হাতে থাকে 1, 7 দুগুণে 14 × 15, 5, হাতে রইল 1, 7 × 8 হয়ে গেল কত, 85,890 টাকা। তার 7 মাসে খরচ, এটাই তার 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় হচ্ছে তার কত, 85,890 টাকা। তাহলে 1 মাসের আয় কত হবে, 85,890কে 6 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6, 1 × 6, আচ্ছা উপর থেকে নামছে বিয়োগ করে হচ্ছে 2, উপর থেকে নামছে 5, হলো 25, 6, 4, 24, 1 বিয়োগ করলে হচ্ছে
এক, ওপর থেকে নামছে 8, 18, 6 3 18, তারপরে ওপর থেকে নামছে 9, 6 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, ওপর থেকে নামছে 0, 6 5 30 হয়ে গেল। তাহলে 14,315 টাকা। দেবব্রত বসু মাসিক আয় 14,315 টাকা। দেখো বেশ কয়েকটা অঙ্ক তোমাদের জটিল অঙ্ক সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। বইয়ের 46 পাতায় একটা অঙ্ক রয়েছে, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে দেওয়া হয়েছে। স্কুল থেকে দুটি শ্রেণী ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করি। দেখো 17,000 টাকা ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকে পেয়েছে 250 টাকা। কজন ছাত্রছাত্রী ছিল? 17,000কে 250 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা এখানে করা আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 250 17,000। দেখো এখানে 3টে অঙ্ক আছে, এখানে 3টে অঙ্ক আছে। এখানে যদি 3টে অঙ্ক নেওয়া হয় কত হচ্ছে? 170। তাহলে ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 4টে অঙ্ক নিলাম, কত হচ্ছে? 1700। এবার 250-এর নামতাগুলো যদি পরপর লেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে 250-কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 1500, যেটা 1700 থেকে ছোটো। আর 250-কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 1750, যেটা 1700 বড়। তাহলে কোনটা ধরতে হবে? 6 ধরতে হবে। ওই জন্য 250-এর সঙ্গে 6 গুণ করে হয়েছে 1500। ঠিক আছে, এবার 1700 থেকে 1500 বিয়োগ দিয়েছে 200 হয়েছে, আর ওপর থেকে 0 নেমেছে, হয়ে গেছে 2000। আমরা দেখো এই ছকে বলা আছে 250-কে 8 দিয়ে গুণলে 2000 হয়। তাহলে 250 8-এ 2000। এবার দেখো 2000 থেকে 2000 বিয়োগ করলে 0, যতক্ষণ না বিয়োগফলটা হচ্ছে ভাগটা কিন্তু শেষ হবে না। ঠিক আছে, তাহলে দুটো শ্রেণীতে মোট কজন ছাত্রছাত্রী ছিল? দুটো শ্রেণীতে মোট 68 জন ছাত্রছাত্রী ছিল। এভাবেই আমরা এই ভাগটা বুঝতে পারলাম। এরপর আমরা পরে যেতে চলে যাই। দেখো পরের ভাগটা কি আছে, 74,275 দিনে কত বছর কত দিন হয় হিসেব করি। দেখো আমরা কি জানি, 1 বছর সমান 365 দিন। তাহলে এত দিনে কত বছর হবে? 365 দিয়ে ভাগ করতে হবে। 74,275-কে 365 দিয়ে ভাগ করছি। দেখো এখানে তোমাদের 365-কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে তোমাদের পাশে রাখতে হবে লিখে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে 365-কে আমরা এখানে 3 অঙ্ক রয়েছে, এখানে 3 অঙ্ক নিলাম, 742। তাহলে এটা বড়, তো 4 অঙ্ক নেওয়া দরকার হচ্ছে না। আগের বারে যেরকম 4 অঙ্ক নিয়েছিলাম, এখানে 4 অঙ্ক নেওয়া দরকার হচ্ছে না। তাহলে 365-কে আমরা 742 কবার যাবে? দেখো দুবার। 365-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 730, আর 3 দিয়ে গুণ করলে হচ্ছে 1095। এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গেছে 730। এবার দেখো 742 থেকে 730 বিয়োগ করব। 742 থেকে 730 বিয়োগ করলে হচ্ছে কত? 12, ওপর থেকে নামছে 7, 127 হচ্ছে। 127 সংখ্যাটা কিন্তু 365 থেকে ছোট, তাহলে যাবে না। 365 থেকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এবার 127 থেকে 0 বিয়োগ করবো, 127 হচ্ছে। এবার দেখো উপর থেকে 5 নামছে, 127-এর পরে 5 নামলে 1275 হচ্ছে। এরপরে 365-কে যদি 3 দিয়ে গুণ করি 1095, 4 দিয়ে গুণ করলে 1460। ভালো করে তোমরা বুঝবে, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে 1275-কে আমরা বিয়োগ করবো 1095। ঠিক আছে, 365 দিন 1095 হয়, বিয়োগ করলে হচ্ছে 180। তাহলে দেখো 74,275 দিন মানে 203 বছর আর 180 দিন। এইভাবেই আমরা ভাগটা শিখবো, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে দেখো আরও দুটো ভাগ আছে, সেগুলো আমরা ভালো করে বুঝে নিই। কী আছে দেখো, 80,296-কে 275 দিয়ে ভাগ, আর 90,237-কে 273 দিয়ে ভাগ। দেখো ভাগগুলো কীরকমভাবে করা হবে। প্রথমেই বলেছিলাম 275-কে একটা টেবিলে আমরা ধরে নেব। 275-এর নামতাটা আমরা গুণ করে 1 2 3 4 করে গুণ করে পাশে লিখে রাখবো, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। এরপর দেখি কি আছে, 275 আর এখানে 3টে অঙ্ক নেবো। 3টে অঙ্ক নিলে কত হচ্ছে? 275 3 অঙ্কের আছে, এখন 3 অঙ্ক নিলে হচ্ছে 802। তো সংখ্যাটা বড় হচ্ছে। এবার দেখো 275-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 550 হচ্ছে। এবার 802 থেকে 550 বিয়োগ করলে 252, ওপর থেকে নামলো 9, হয়ে যাচ্ছে 2529। 275-কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 2475। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ পাশে যে ভাগটা করা গুণটা করা আছে সেটা না থাকলে কত সমস্যা হতো। এবারে আমরা 2529 থেকে 2475 বিয়োগ দেবো, হবে 54, ওপর থেকে নামবে 6। 275 1-কে 275, কারণ 2 দিয়ে গেলে তো বড় হয়ে যাচ্ছে, 550 আছে, কিন্তু হচ্ছে 546। তাহলে 1 দিয়ে গেলে হবে 275, বিয়োগ করলে হবে 271।
এখানে ভাগফল পেলাম 291 আর ভাগশেষ হচ্ছে 271। ঠিক আছে, এরকমভাবে তোমরা বুঝবে। পরের অঙ্কটা কী আছে? পরের অঙ্কটা রয়েছে 273 ভাগ করতে হবে। কতকে ভাগ করব? 90,237কে ভাগ করব 273 দিয়ে। দেখো, 3টে অঙ্ক নিলাম 273, 3টে অঙ্ক নিলাম 902। তাহলে টেবিলটা দেখে আমরা বুঝতে পারবো 273কে 3 দিয়ে যাবে 819। এবার 902 থেকে 819 বিয়োগ করব, হবে 83। ঠিক আছে, উপর 3 নামবে 3, 833 হয়ে গেল। আবার 3 দিয়ে যাবে, 273কে 3 দিয়ে গেলে 819 হয়, বিয়োগ করলে হবে 14। উপর 3 নামছে 7, 147 ছোট হয়ে গেল। এখনও কিন্তু ভাগটা শেষ হয়নি। 273-এর সঙ্গে 0 গুণ করব, 0 আসবে। 147 থেকে 0 বিয়োগ করব, 147 আসবে। যতক্ষণ না বিয়োগটা হচ্ছে ততক্ষণ ভাগটা শেষ হবে না, তোমরা এটা বারবার মনে রাখবে। তাহলে এখানে ভাগশেষ কত হলো? 147, আর ভাগফল কত হলো? 330। ঠিক আছে, এইভাবেই তোমরা শিখবে, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। তারপরে অঙ্কটা কী আছে? তারপরে অঙ্ক আছে 74,276 দিনে কত বছর কত মাস? আমরা কি জানি? কত বছর কত মাস যদি করতে হয়, আমরা 365 দিনে 1 বছর আর 30 দিনে 1 মাস, এই নিয়মটা প্রয়োগ করে অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো দেখি কীভাবে করতে হবে। 275 ভাগ করবো আমরা কত? 74,276কে 365 দিয়ে ভাগ করব। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছি 3 অঙ্ক এখানে আছে, এটা 3 অঙ্ক নেবো। 742, 265কে 365কে 2 দিয়ে গুণ করলে 730 হচ্ছে। এবার আমরা 742 থেকে 730 বিয়োগ দিলে হবে 12, ওপর 3 নামছে 7, 127 হলো। 127 তো 365 থেকে ছোটো, তাহলে 0 দিয়ে যাবে। 365কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এবার 127 থেকে 0 বিয়োগ করে হবে 127, ওপর থেকে নামবে 6, হবে 1276। 1276 থেকে আবার 3 দিয়ে যাবে, কত হবে? 365 3-এ 1095, উত্তর হলো কত? 180 দিন। এবার দেখো, 180 দিন মানে তো কত বছর হয়ে গেল? আমাদের দিকে হলো 203 বছর আর 180 দিন। 180 দিনটাকে আবার মাস আর বছরে পরিণত করতে হবে। আমরা আগে শিখেছি 30 দিন মানে 1 মাস, তাহলে 180কে আমরা 30 দিয়ে ভাগ করবো, 3 6 18, 180 হয়ে গেল। বিয়োগ করলে হচ্ছে 1 দিন। তাহলে উত্তর হচ্ছে 74,276 দিন মানে 203 বছর 6 মাস 1 দিন। দেখো, এইভাবেই কিন্তু অঙ্কগুলো আমাদের শিখতে হবে। ভালো করে বুঝবে, তাহলে কোনো তোমাদের সমস্যা হবে না। এরপরে 47 পদে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করে নেব। দেখো, এখানে পরপর বছর মাসের 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক শিখবো, আর সমস্ত দিয়ে সমাধান তৈরি করা ওটা পরের বার শিখবো। প্রথমে দেখতে পাচ্ছি 25,632 দিন মানে কত বছর কত দিন? সোজা ব্যাপার, 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো 7, 365-কে 7 দিয়ে যাচ্ছে 2555, বিয়োগ করে হচ্ছে 8, ওপর 3 নামছে 2, 82। 82 সংখ্যাটা 365 থেকে ছোটো। দেখো, এখনও কিন্তু বিয়োগফল বেরোয়নি। ঠিক আছে, যতক্ষণ না বিয়োগফল বেরোবে ততক্ষণ ভাগটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে 365-কে 0 দিয়ে গুণ করবো, 0 হবে। 82 থেকে 0 বিয়োগ করবো, 82 হবে উত্তর। তাহলে উত্তর হচ্ছে 25,632 দিন মানে 70 বছর 82 দিন। এভাবেই আমরা অঙ্কগুলো শিখছি। তারপরে কি আছে দেখো, কয়ের অঙ্কটা 36,789 দিন মানে কত বছর কত মাস কত দিন? ওই একই রকম নিয়ম, 365 দিয়ে ভাগ করতে হবে 36,789-কে। প্রথমে 1 দিয়ে যাবে, 365 দিয়ে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 2, ওপর থেকে নামছে 8, সংখ্যাটা ছোটো হচ্ছে। তাহলে 365-কে আবার 0 দিয়ে গুণ করে হবে 0, 28, 28 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 28। এবার ওপর থেকে 9 নামছে 289, 289 সেই সংখ্যাটাও কিন্তু 365 থেকে ছোটো। তাহলে 365-কে আবার 0 দিয়ে গুণ করে হবে 0, 289 থেকে 0 বিয়োগ করে হবে 289, হয়ে গেল। তাহলে 100 বছর 289 দিন। এবার দেখো, 289 দিন মানে কত মাস কত দিন? আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। 3 9 27, 270, আর 290 থেকে 270 বিয়োগ গেলে হচ্ছে 19। তাহলে গোটা ব্যাপারটা কি দাঁড়ালো? 36,789 দিনে কত বছর? 100 বছর 9 মাস আর 19 দিন হয়। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝবে। তারপরে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। তারপরে 60,525 দিনে কত বছর কত মাস কত দিন? একই রকম নিয়ম, 365 দিয়ে ভাগ করবো। 365-কে 365, 605 থেকে 365 বিয়োগ গেলে হচ্ছে 240, ওপর থেকে নামছে 2, আবার 6 দিয়ে যাবে,
2190, ঠিক আছে। এবার 2190কে 2402 থেকে 2190 বিয়োগ দিলে হচ্ছে 212, আর উপর থেকে নামছে 5, 2125 হচ্ছে। 2125কে 5 দিয়ে যাবো আমরা, 365 5-এ কত হচ্ছে 1825, বিয়োগ করলে হয়ে যাবে 300। তাহলে 165 বছর 300 দিন। এবার 300 দিনটাকে মাসে পরিণত করতে হবে, 30 দিয়ে ভাগ করবো, 30 1 30, ওপর থেকে 0 নামলো, 30 0 0 হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 65,525 দিন, মানে 165 বছর 10 মাস। কোনো অবশিষ্ট থাকছে না, তাই দিনও থাকছে না। এবার ঘয়ের অঙ্কটা দেখে নেবো। আজকের শেষ অঙ্ক 44,806 দিন, মানে কত বছর কত মাস কত দিন। দেখো 365 দিয়ে ভাগ করবো আমরা, 365 দিয়ে ভাগ করলে 1 365, 448কে থেকে আমরা 365 বিয়োগ দিলে হবে 83, ওপর 3, তাহলে 365 দুগুণে 730 হচ্ছে। এবার বিয়োগ করব 10, ওপর থেকে নামবে 100, ওপর থেকে নামবে 6, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে 1006, সেটাকে 2 দিয়ে যাবে 730, বিয়োগ করলে হবে 276। দেখে নাও তোমরা। এবার 276 দিন মানে কত মাস কত দিন, 30 দিয়ে ভাগ করবো, 3 9 27, 270, আর বিয়োগ ফল হচ্ছে 6। তাহলে 44,806 দিন, মানে 122 বছর 9 মাস 6 দিন, ঠিক আছে। দেখো এইভাবেই কিন্তু আমরা দিন বছর মাসের অঙ্কগুলো শিখলাম। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমে পড়া রয়েছে সমস্যা তৈরি করে সমাধান করি। কিছু সমস্যা আছে, সেগুলোকে সমাধান করতে হবে। দেখো বাস্তব সমস্যা কি বলেছে, একটা অঙ্ক এখানে করা আছে। কি আছে দেখো, 12,800 যুক্ত 20,000। তাহলে কি এমন প্রশ্ন হতে পারে যেতে এইগুলো যোগ করতে হবে। একটা সমস্যা দিয়েছে, আজ পরিবেশ দিবস। তোমরা জানো নিশ্চয়ই কবে পরিবেশ দিবস, 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়। আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছি। দুটি পাড়া মিলে মোট কতগুলো চারা গাছ বসানো হয়েছে। দেখো এবার যোগ করতে হবে, ঠিক আছে। যোগটা তোমরা আশা করি পারবে। যোগ করলে হচ্ছে 32,800, ঠিক আছে। এরপরে দেখো পরের অঙ্কটা কি আছে, 50,820 যুক্ত 10,206। কি এমন প্রশ্ন হবে যাতে এই দুটো যোগ করতে হয়। তোমরা নিজের ইচ্ছে মতো করতে পারো, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি। দেখো এটা এরকমভাবে বলতে পারো, দুর্গাপুজো উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে 50,820টি অনাথ শিশুকে আর 10,206টি বৃদ্ধ বৃদ্ধাকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে কতজনকে বস্ত্র দেওয়া হয়েছে। দেখো এবার তোমরা আরামসে যোগটা করতে পারবে। 50,820 আর 10,206, এই দুই যোগ করলে উত্তর হবে 61,026, ঠিক আছে। এরকমভাবে সমস্যা তৈরি করে আমরা সমাধান করব, ঠিক আছে। তারপরে অঙ্কটা কি আছে আমরা একবার ভালো করে দেখি। দেখো এই অঙ্কটা কি আছে, 5,291 থেকে বিয়োগ করতে দিয়েছে 1,351, এটা বিয়োগ ফল রয়েছে। দেখো কীরকম অঙ্ক হতে পারে। এটা এরকমভাবে সাজানো গেছে, গত বছর পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 5,291টি, এবছর পথ দুর্ঘটনার সংখ্যা হয়েছে 1,351টি। তাহলে গত বছরের তুলনায় এবছর পথ দুর্ঘটনার সংখ্যা কত কম হয়েছে। দেখো যখনই বলবে কত কম বা কত বেশি, তখনই আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে বিয়োগটা করে নিচ্ছি আমরা। বিয়োগটা করলে হচ্ছে 3,940। তাহলে এবছর 3,940 জন কম পথ দুর্ঘটনা ঘটেছে। এইভাবে আমরা পরপর 3টে অঙ্ক বুঝে নিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। এসো আমরা পরের অঙ্কগুলো বুঝে নিই। দেখো এখানে 4 অঙ্কটা কি বলেছে, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। 750 গুণিত 210। প্রশ্নটা কেমন হতে পারে, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে 750 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 210 টাকা মূল্যের একটি করে বই উপহার দেওয়া হয়, ঠিক আছে। প্রত্যেককে 210 টাকা দামি একটা করে বই উপহার দেওয়া হয়েছে। কেন? স্কুলের জন্মদিন উপলক্ষে। কজনকে দেওয়া হয়েছে? 750 জনকে দেওয়া হয়েছে। তাহলে মোট কত টাকার বই কিনতে হবে?
ব্যাপারটা বোঝা গেল? একজনকে দেওয়া হয়েছে 210 টাকার মূল্যের বই, আর একজনকে দিয়েছে 210 টাকা, আর একজনকে দিয়েছে 210 টাকা। সেরকম বারবার যখন একই সংখ্যা যোগ করা হয়, সংক্ষিপ্ত রূপ গুণ করা। সেই জন্য 750কে আমরা 210 দিয়ে গুণ করব। গুণ করলে গুণফল হবে 15750। দেখো গুণটা কীভাবে করতে হয় পাশে করে দেখিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা পারবে। এরকম গুণ আমরা আগে শিখেছি বলে ওটা নিয়ে আর বিশেষ আলোচনা করলাম না। এরপরে আমরা 5-এর অঙ্কে চলে যাই। 5-এর অঙ্কটা কী বলেছে? 4212 গুণিত 19। দেখো এটা একটা গুণ কীভাবে করতে হবে, যেমন খুশি করতে পারো। ধরো একটা ক্লাব থেকে 19 জন দুস্থ ছাত্রছাত্রীকে প্রত্যেককে 4212 টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। কোনো একটা ক্লাব ছিল, সেখানে 19 জন ছাত্রছাত্রীকে যারা পড়াশুনো করতে চায় কিন্তু অথবা আর্থিক কারণে পিছিয়ে পড়েছে, তাদেরকে 4212 টাকার একটা করে স্কলারশিপ দেওয়া হয়েছে। তাহলে ওই ক্লাব থেকে মোট কত টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে? ঠিক আছে, একজনকে দিচ্ছে ওই আগের অঙ্কটার মতোই, একজনকে দিচ্ছে 4212 টাকা, আর একজনকে দিচ্ছে সেই একই টাকা, তারপর একজনকে একই টাকা। বারবার যখন একই সংখ্যা যোগ করা হয়, সংক্ষিপ্ত রূপ গুণ করা। তাহলে 4212কে আমরা 19 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখো 19 দিয়ে গুণ করলে কী হয়? 80028 80,028 টাকা। তাহলে ওই ক্লাবের তরফ থেকে 80,028 টাকার স্কলারশিপ মোট দেওয়া হয়েছে। বুঝা গেল? এইভাবে গুণে দুটো অঙ্ক পরপর বুঝিয়ে দেওয়া হলো। এরপরে 6-এর অঙ্কটা দেখো কি আছে? 19,872 থেকে 9,205 বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, কিভাবে এটা করা যেতে পারে চলো একটুখানি আলোচনা করে দিই। দেখো, একজন বস্ত্র ব্যবসায়ী 19,872টি কাপড় বিক্রয় করার জন্য ক্রয় করলেন, কিন্তু পরে তিনি 9,205টি বস্ত্র পথ শিশুদের দান করলেন। কী হলো ব্যাপারটা? তিনি ভেবেছিলেন যে এত কাপড় কিনবো দিয়ে বিক্রি করব, কিন্তু তার মনে হলো যে এত কাপড় বিক্রি করার থেকে কিছু কাপড় পথ শিশুদের দান করে দেওয়া হোক। দান করে দিল। তাহলে তিনি কতগুলি বাকি কাপড়গুলো সে বিক্রি করেছে, তাহলে সে কতগুলি কাপড় বিক্রয় করলেন বিয়োগ করতে হবে। ঠিক আছে, যেগুলো দান করেছে সেগুলো তারা বিক্রি করতে পারবে না, যেগুলো তার কাছে রয়ে গেছে সেগুলো বিক্রি করবে। সেই জন্য আমরা 19,872 থেকে 9,205টা বিয়োগ করে দেবো। উত্তর হবে 10,622। তাহলে তিনি 10,622টি কাপড় বিক্রি করেছেন। হলো। এরপরে আমরা 7 অঙ্ক দেখে নেব। দেখো 7 অঙ্ক কী আছে? 5,525 ভাজিত 5। এটা একটা ভাগের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, দেখো কীভাবে করা যায়। কোনো একজন ব্যক্তির 5 মাসের বেতন হচ্ছে 5,225 টাকা। তাহলে তার প্রতি মাসের বেতন কত? 5 মাসে কাজ করেছে, সে 5,225 টাকা পেয়েছে। তাহলে 1 মাস কাজ করলে সে কত টাকা পাবে? ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 5,225কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখে নাও তোমরা ভাগটা, 1,105 টাকা। আগের দিনই ভাগটা শেখানো হয়েছে। আশা করি কেন শূন্যটা আসছে তোমরা ভালো করে বুঝতে পারছো। এইভাবে কিন্তু ভাগটা না করলে তোমরা মুশকিলের মধ্যে পড়ে যেতে পারো। দেখো এভাবেই এই 47 পাতার অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া গেল। এরপরে আমরা 48 পাতার কাজের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। দেখবো সেখানে কি পড়া আছে, কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। দেখো 48 পাতা আছে কি? সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারি। খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে এই শব্দটা, সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারি। এতক্ষণ আমরা ভাগ করা শিখছিলাম, সমানভাবে ভাগ করা শিখছিলাম, কিন্তু এখানে কি বলছে? ভাগ তো করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করতে পারি সেইটা আমাকে বার করতে হবে। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ঘষাঘষি শিখতে চলেছো, এই জন্য এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। ভাগ করা নয়, শুধু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। যেমন দেখো একটা অঙ্ক, একটি থালায় 4টি সন্দেশ ছিল। দেখো একটা থালা আছে 1 2 3 4, 4টি সন্দেশ আছে। আর একটি থালায় 6টা বিস্কুট আছে। দেখে নাও 1 2 3 4 5 6, 6টা বিস্কুট আছে। দেখি না ভেঙে, ভাঙবে না কিন্তু, সন্দেশ বিস্কুট একটু চাপ দিলেই ভেঙে যায়, কিন্তু আমাদের ভাঙতে বারণ করেছে। না ভেঙে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে যেতে পারে। দেখো সন্দেশকেও ভাগ করব, বিস্কুটকেও ভাগবো, কজন পাবে একটু হিসেব করে আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে?
4টে সন্দেশ ছিল, দুজনকে দুটো করে দিতে পারি, বা চারজনকে একটা করে দিতে পারি, বা একজনকে 4টে সন্দেশই দিয়ে দিতে পারি। তাহলে 4টি সন্দেশ একজন, দুজন বা চারজনকে সমানভাবে ভাগ করতে পারবো। ঠিক আছে, দেখো দুটো একটা একটা এরকমভাবে ভাগ করলে সমানভাবে ভাগ করতে পারতাম না, কিন্তু বোঝা গেছে ব্যাপারটা। কিন্তু বিস্কুটের ক্ষেত্রে কী আছে, দুজনকে 3টে করে দিতে পারি, বা তিনজনকে দুটো করে দিতে পারি, বা ছজনকেই একটা 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 করে দিতে পারি, বা একজনকে 6টা দিয়ে দিতে পারি। তাহলে 6টা বিস্কুট আমরা কজনের মধ্যে ভাগ করতে পারি? 6টা বিস্কুট 1 2 3 6 মধ্যে সমানভাবে ভাগ করতে পারি। তাহলে 4টে সন্দেশ আর 6টা বিস্কুট যদি একত্রে করি, দুজনের মধ্যে ভাগ করতে পারবো, যেটা সমান সমান ভাগ করা যেতে পারে। দেখো এখানেও আছে দুজন দেখা যাচ্ছে, আর এখানেও আছে দুজন। সন্দেশের ক্ষেত্রে দুজনকে দিতে পারছি, আর বিস্কুটের ক্ষেত্রে দুজনকে দিতে পারছি। ঠিক আছে, তাহলে দুজন যদি থাকে তাকে 2টো করে সন্দেশ দেবো আর 3টে করে বিস্কুট দেবো, আর কোনো কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। সেই জন্য এখানে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে সব থেকে বেশি দুজনের মধ্যে ভাগ করে দিতে পারি। আরও একটা উদাহরণ দেখলে আমরা আরও সহজে বুঝতে পারবো কীরকম আছে ব্যাপারটা। 8টি নাড়ু আর 12টি লজেন্স। 8টি নাড়ু মানে কি, একজনকে 8টা দিতে পারি, দুজনকে 4টে, চারজনকে 2টো করে, বা 8জনকে একটা করে দিতে পারি। এভাবে নাড়ু 1 2 4 8কে সমান ভাগে দিতে পারি। উৎপাদকে বিশ্লেষণ করলে কেমন হয়, 8কে 2 ভাগ করছি, 2 4 8, 4কে ভাঙছি 2 ইন্টু 1 ইন্টু 2। ঠিক আছে, এরকমভাবে আমরা উৎপাদক গাছ শিখেছিলাম। তাহলে 8টা হলো, এবার 12টা বাকি আছে। তাহলে 12টা লজেন্স কী করবো, 12টা লজেন্স দিতে পারছি কতজনকে, একজনকে, দুজনকে, তিনজনকে, বা চারজনকে, বা ছজনকে, বা 12জনকে দিতে পারছি। তাহলে দেখো 8টি নাড়ু 1 2 4 8 জনকে দিতে পারছি, আর 12টি লজেন্স 1 2 3 4 6 12 জনকে দিতে পারছি। তারপরে দেখো এই দুটো কিন্তু লাল কালি দিয়ে দিয়েছে, তার মানে কি 8টি নাড়ু দুজনকে দিতে পারছি, 12টি লজেন্স দুজনকে দিতে পারছি, আবার 8টি নাড়ু 4জনকে দিতে পারছি, বা এই দিকেও 4জনকে দিতে পারছি। এদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি কি 8 আর 12 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 আর 8। 1 2 এটা ক্ষেত্রে 1 রয়েছে, এই দুটোতে 1 2 রয়েছে, এই দুটোতে 4 রয়েছে। 1 2 4 হচ্ছে 8 আর 12 সাধারণ গুণনীয়ক। তাহলে 8টি নাড়ু আর 12টি লজেন্স 1 2 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। এবার বলছি এদের মধ্যে সবথেকে বড় কোনটা। দেখো আমরা যেটা প্রশ্নটা প্রথমে পড়েছিলাম, এইখানে ব্যাপারটা আসছে সবচেয়ে বেশি। দেখো এখানে লেখা রয়েছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে, এইখানে যে শব্দ লেখা রয়েছে সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দিতে পারছি। এবার ব্যাপারটা দেখো সহজে তোমরা বুঝতে পারবে। 8টি লজেন্স আর 12টি বিস্কুট আমরা কি করতে পারছি, একজনকে, দুজনকে, চারজনকে দিতে পারছি। এর মধ্যে সবথেকে বড় কোনটা, বড় হচ্ছে 4। তাহলে 8 আর 12 গসক হচ্ছে 4। গসক কথার সম্পূর্ণ অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বেশি যেটা আমরা ভাগ করে দিতে পারছি সেটাই হচ্ছে গসাগু। ঠিক আছে, এবার দেখো এরপরে একটা রয়েছে 15 আর 18। 15কে ভাঙছি কী হচ্ছে, 3 5 15 হচ্ছে, এরকমভাবে ভাঙা যায়। উৎপাদক গাছ আমরা আগেই শিখেছি। বা 18টাকে ভাঙছি 3 2 6, 2 9 18, আর 3 দিকে 9। তাহলে কী হচ্ছে 18টি আম, মানে 1 2 3 6 9 18 এটা হতে পারে। বা 15টি হলে কী হচ্ছে 1 3 5। তাহলে 15 8-এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা হচ্ছে 3। তাহলে 3 জনের মধ্যে 15টি আম আর 18টি কলা সমান ভাগে না ভেঙে ভাগ করে দিয়ে যেতে পারে। বুঝতে পারছি কি 15 আর 18 গসক হচ্ছে 3। 49 পাতায় এই পড়াটাই বোঝানো হয়েছে। 50 পাতায় কী আছে, ওই একই রকমের হাতে কলমে শিখিয়েছে। 15টি বোতাম নিলাম, 15টি বোতাম, 15 1 15, 3 5 15। তাহলে উৎপাদকগুলো কী হচ্ছে 1 3 5 15। 18টি বোতাম নিলাম, ঠিক আছে, 18 1 18, 3 6 18, আর 2 9 18। তাহলে 18 উৎপাদক হচ্ছে 1 2 3 6 9 18। তাহলে এদের সাধারণ উৎপাদক হচ্ছে 1 আর 3। এদের মধ্যে বড় কোনটা, 3 বড়। তাহলে 15 18 গসক হচ্ছে 3। এরপরে দেখো এইখানে যে অঙ্কটা রয়েছে আমরা ভালো করে বুঝে নেবো, তাহলে কোনো সমস্যা হবে না। 14 আর 15-এর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজি। দেখো প্রথমে আমরা 14 উৎপাদক 2 আর 7 এসছে। তাহলে এখানে কী হবে, 14 উৎপাদকগুলো হচ্ছে 1 2 7 14, আর 15 ক্ষেত্রে আসবে 1 3 5 15। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা, 1। 14 আর 15 কোনোটা কিন্তু মৌলিক নয়, কিন্তু তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাই জন্য দুটি সংখ্যার গসাগু যখন 1 হবে তখন তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। দেখো এখান থেকে আমরা জানতে পারছি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে।
দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যখন এক হবে তখন তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলছে। এভাবে আমরা 50 পাতার কাজটা পর্যন্ত আমরা শিখে নিলাম। ঠিক আছে, এর পরের দিন আমরা 51 পাতার কাজ থেকে শুরু করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।